আসসালামু আলাইকুম। ক্লাস 7 আগের দিন আমরা বিভিন্ন পেশাগত রোগ এবং পেশাগত রোগের সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্যের প্রকৃতি, দৈহিক ও মানসিক স্বাস্থ্যের প্রকৃতি নিয়ে আলোচনা করব। তো স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? স্বাস্থ্য বলতে আমরা দৈহিক, মানসিক এবং সামাজিক সুস্থতাকে বোঝায়, কেবল নিরোগ অবস্থা নয়। আমরা স্বাস্থ্য বলতে বুঝি দৈহিক, মানসিক ও সামাজিক। দৈহিক, মানসিক ও সামাজিক সুস্থতা। তাহলে দৈহিক, মানসিক ও সামাজিকভাবে যদি আমরা সুস্থ থাকি তবেই আমরা বলবো আমরা সুস্থ। শুধুমাত্র নিরোগ থাকলেই আমরা সুস্থ বলতে পারি না। দৈহিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে আমাদেরকে যদি সুস্থ থাকা হয় তবেই বলবো আমরা সুস্থতা লাভ করেছি। অনেক সময় আমাদের শরীরের মধ্যে অনেক রোগ প্রক্রিয়া চলতে থাকে যা বাইরে থেকে ধরা পড়ে না। সেক্ষেত্রে বাইরে থেকে নিরোগ বললেও ভেতর থেকে কিন্তু আমরা অসুস্থ। তাহলে নর্মালি সুস্থতা মানে দৈহিক, মানসিক, সামাজিক সুস্থতা। আবার অনেক সময় দেহের ভিতরে কোনো রোগ বাসা বাঁধলে আমরা বাইরে থেকে বুঝতে পারি না, যতক্ষণ না তার লক্ষণ বা সিমটম দেখা দেয় তার আগে পর্যন্ত আমরা বাইরে থেকে বলি সুস্থ, কিন্তু আসলে সে দৈহিক দিক থেকে তখন অসুস্থ হতে চলেছে বা রোগে আক্রান্ত হতে চলেছে। তো এই স্বাস্থ্য ভালো রাখার জন্য দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত তুমি যে সমস্ত কাজগুলো করো সেই কাজগুলো কি কি করা উচিত, কিছু কাজ তোমাদের বইতে যেমন দিয়েছে। সকালে যেমন তুমি সকালে ঘুম থেকে উঠে কি কি কাজ করতে পারো। সকালে নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠার পর তুমি কি করলে না, প্রত্যহ ব্রাশ দিয়ে ভালো করে কি করলে না দাঁতটাকে পরিষ্কার করলে, মুখ পরিষ্কার করলে, তারপর চোখে মুখে ভালো করে জল দিয়ে তুমি কি করতে পারো না বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম করতে পারো, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে পারো এবং খেলাধুলা করতে পারো। তারপরে নির্দিষ্ট সময়ে ব্রেকফাস্ট করে কি করতে হবে না তোমার সকালের যে প্রাতকর্ম সেগুলো সেরে তোমাকে তোমার পড়াশোনা নিয়ে বসতে হবে। তারপরে দুপুরে আবার নির্দিষ্ট সময়ে দুপুরে কি করলে না নির্দিষ্ট সময়ে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। দুপুরের লাঞ্চ ঠিক টাইমে খাওয়া দাওয়া করে এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। খাওয়ার পর কি করতে হবে না কিছুক্ষণ তোমাকে রেস্ট নিতে হবে। তারপরে কি হবে না বিকেলে তোমাকে খেলতে যেতে হবে। বিকেলে মানসিকভাবে তোমাকে সুস্থ রাখার জন্য বন্ধু বান্ধবের সঙ্গে দেখাশোনা করে তাদের সঙ্গে মাঠে গিয়ে ফুটবল খেললে, ক্রিকেট খেললে বা বন্ধুদের সঙ্গে গল্প করলে, বিভিন্ন ধরনের খেলাধুলা বিকেলে করার পর বাড়ি এসে রাত্রে আবার নির্দিষ্ট সময়ে তোমার সমস্ত কাজ কমপ্লিট করে পড়াশোনা বা যাবতীয় যা যা কাজ আছে করে নির্দিষ্ট সময়ে রাত্রে সঠিক সময়ে তুমি ডিনার করে সঠিক খাবার খেয়ে রাত্রে তোমাকে নির্দিষ্ট টাইমে ঘুমোতে যেতে হবে এবং পরের দিন সকালে আবার তোমাকে নির্দিষ্ট টাইমে উঠতে হবে। এইভাবে যদি আমরা চলি তাহলে কিছু দৈহিক, মানসিক, সামাজিক সুস্থতা লাভ করতে পারি। তাহলে রোগ আমাদের শরীরে যখন সৃষ্টি হয় তখন
এই রোগ সৃষ্টি হতে গেলে কি কি কারণ লাগে না, আমরা বলতে পারি রোগের কারণ জীবাণু। আর কি কি লাগে? পোষক আর পরিবেশ। রোগের জীবাণু, পোষক, পরিবেশ এই তিনটে একত্রিত হলে তবে কি সৃষ্টি হবে? এই তিনটে একত্রিত হলে তোমার শরীরে বা আমাদের শরীরে রোগ সৃষ্টি হবে। তাহলে কোনো একটা পার্টিকুলার রোগ হলে সেই রোগের কারণ প্রথম হবে জীবাণু, জীবাণুর পর পোষক, মানে যে দেহে রোগ সৃষ্টি করবে তার দেহটাকে বলা হবে পোষক। এবং শুধু পোষক দেহ পেলেই হবে না, সেই জীবাণুটা তার বংশবৃদ্ধি করার জন্য, রোগ সৃষ্টি করার জন্য উপযুক্ত পরিবেশ পেতে হবে। তো এই তিনটের যখন মিলন ঘটে যাবে, এই তিনটে যখন সঠিক অনুপাতে মিলে যাবে, তখনই কিন্তু রোগ সৃষ্টি হবে বা রোগের শিকার হবে। কি কি না, রোগের কারণ হচ্ছে কি জীবাণু। এই জীবাণু পোষক দেহে বসবাস করে, পোষক দেহে বসবাস করার পর সেখানে যদি অনুকূল পরিবেশ পায় বংশবৃদ্ধি করার, তবে সেখানে রোগ সৃষ্টি হবে। রোগ সৃষ্টির কারণ যেমন জীবাণু, দূষণ সৃষ্টিকারী পদার্থ ইত্যাদি, আর পোষক এই দুইয়ের অন্তঃক্রিয়ায় রোগ সৃষ্টির জন্য যথেষ্ট নয়। রোগের জন্য কি দরকার? অনুকূল পরিবেশ। যেমন বলছি, আর্দ্রতা, তাপমাত্রা পার্থক্য ইত্যাদি কারণেও রোগ হয়। সুতরাং স্বাস্থ্য রক্ষা করতে প্রয়োজন কি? রোগ প্রতিরোধ। তাহলে আমাদের স্বাস্থ্যকে যদি আমরা ভালো রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? রোগকে প্রতিরোধ করতে হবে। কি করতে হবে না, রোগ প্রতিরোধ করতে হবে। তো এই রোগ প্রতিরোধ করতে গেলে কতগুলো ধাপের মাধ্যমে বা কতগুলো পর্যায়ের মাধ্যমে এই রোগ প্রতিরোধে আমরা চেষ্টা করতে পারি। সেগুলো কি কি না, এক হচ্ছে টিকাকরণ কর্মসূচি। টিকাকরণ কর্মসূচি। আর কি না, খাদ্যে বাইরে থেকে পুষ্টি উপাদান যোগ। বাইরে থেকে পুষ্টি উপাদান যেমন কি কি? আয়োডিন, আয়রন, ভিটামিন, ইত্যাদি পুষ্টি উপাদান কি হবে? যোগ করা। আর কি? রোগ নির্ণয় ও চিকিৎসা করতে হবে। তিন নম্বর ধাপ কি? ভিন্ন দক্ষতা সম্পন্ন মানুষের পুনর্বাসন। ভিন্ন দক্ষতা সম্পন্ন মানুষের পুনর্বাসন। আর 4 নম্বর হচ্ছে জীবন কুশলতা শিক্ষা।
তাহলে এই 4টে ধাপে আমরা কি করতে পারি, রোগ প্রতিরোধ করতে পারি। এক হচ্ছে টিকাকরণ কর্মসূচি, তার মানে যে সমস্ত রোগ ভ্যাকসিন বা টিকার মাধ্যমে শরীর থেকে দূরীভূত করা সম্ভব, সেই টিকাগুলো আমাদের সঠিকভাবে নিতে হবে। ছোট বয়স থেকে বড় বয়স অবধি যতদিন আমাদের যে টিকার কর্মসূচি আছে সেই টিকাকরণ নিতে হবে। এই টিকা আমাদের শরীরে আগে থেকে দেওয়া থাকলে কি হবে না, ওই নির্দিষ্ট রোগ আমাদের শরীরে সংক্রমণ ঘটাতে পারবে না। তাহলে টিকাকরণ কর্মসূচি গ্রহণ করতে হবে। আর খাদ্যে বাইরে থেকে পুষ্টি উপাদান, মানে আমরা যে দৈনন্দিন খাদ্য খাই সেই খাদ্য থেকেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তো সেই খাদ্যে আরও কিছু পুষ্টি উপাদান যেগুলো রোগকে প্রতিরোধ করতে সাহায্য করবে, যেমন আয়োডিনযুক্ত খাবার, আয়রনযুক্ত খাবার এবং বিভিন্ন ভিটামিনযুক্ত খাবার, যেগুলো আমাদেরকে নির্বাচন করতে হবে কোন খাদ্যে আয়োডিন, আয়রন, ভিটামিন বেশি পরিমাণে আছে, সেইগুলো নির্বাচন করে আমাদের খাদ্যে এই পুষ্টি উপাদানগুলো যোগ করতে হবে। বা আমরা বিভিন্ন ধরনের আয়োডাইড ঔষধ, আয়রন ট্যাবলেট বা ভিটামিন ট্যাবলেট ইত্যাদি নিতে পারি শরীরের প্রয়োজন হলে। 2 নম্বর, যদি রোগ হয়ে গিয়ে থাকে তাহলে সেই রোগটা নির্ণয় করতে হবে কি রোগ হয়েছে। রোগ নির্ণয় করার পর সেই উপযুক্ত চিকিৎসকের কাছে গিয়ে সেই নির্দিষ্ট রোগের চিকিৎসা চালাতে হবে। 3 নম্বর হচ্ছে ভিন্ন দক্ষতা সম্পন্ন মানুষের পুনর্বাসন। ডিফারেন্টলি অ্যাবলড, যারা ভিন্ন দক্ষতা মানে যারা নর্মাল মানুষ নয়, যাদের মধ্যে অ্যাবনর্ম্যালিটিস আছে, যে সমস্ত মানুষ প্রতিবন্ধী মানুষ, সেই সমস্ত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তাদেরকে বিভিন্ন রকম কর্মসূচিতে অংশগ্রহণ করিয়ে বা বিভিন্ন ধরনের কাজ করিয়ে তাদের কি বলবো, মানসিক এবং বেঁচে থাকার রসদ যোগাতে হবে। অর্থাৎ তারা যেহেতু ভিন্ন দক্ষতা সম্পন্ন, অর্থাৎ তারা যেহেতু প্রতিবন্ধী, তাহলে তাদের দিয়ে যে কাজ করতে সক্ষম বা তারা যে কাজ করতে ভালোবাসে সেই ধরনের কাজ তাদের দিয়ে তাদেরকে কি করতে হবে, মানসিকভাবে তাদেরকে সাপোর্ট যোগাতে হবে এবং তাদের রোজগারের ব্যবস্থা করতে হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে তারা নর্মাল লাইফ লিড করতে পারে বা স্বাভাবিক জীবনযাত্রায় তারা অভ্যস্ত হতে পারে। আর কি করতে হবে, জীবন কুশলতা শিক্ষা, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে জীবনে চলতে গেলে শুধু পড়াশোনার ডিগ্রি অর্জন করলেই হবে না, জীবন কুশলতা শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। এই জীবন কুশলতা শিক্ষাতে যে যত দক্ষ, সে জীবনে তত এগিয়ে যায় এবং জীবনে সে তত বিভিন্ন সমস্যাগুলোকে প্রতিরোধ করে সামনের দিকে এগিয়ে যায়। এই জীবন কুশলতা শিক্ষা কি না, বিভিন্ন সময়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয় এবং তার মোকাবিলা করতে হয়। আমাদের জীবনে চলার পথে নানা সমস্যা আসে, সেই সমস্যার মুখোমুখি আমাদেরকে হতেই হয় এবং তার মোকাবিলাও করতে হয়। এছাড়াও নানা সময়ে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়, সামাজিক সম্পর্ক তৈরি করতে হয়, আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। এই সব কিছুর মধ্য দিয়ে সংবেদনশীল ও সমাজমনস্ক মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা হলোই জীবন কুশলতা শিক্ষা। তার মানে যেগুলো বললাম এই সব কিছুর মধ্য দিয়ে, মানে সমস্যার সম্মুখীন, তার মোকাবিলা করা, নানা সময় নানা সিদ্ধান্ত নিতে হয় জীবনে, সামাজিক সম্পর্ক, আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, এই সব কিছুর মধ্য দিয়ে নিজেকে সংবেদনশীল এবং সমাজমনস্ক মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষাই হচ্ছে জীবন কুশলতার শিক্ষা। তো এই জীবন কুশলতার শিক্ষা ইউনিসেফ এবং হু, এই দুটো সংস্থা এই জীবন কুশলতার 10টি দিক নিয়ে আলোচনা করেছেন। এই জীবন কুশলতাকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি দেখব। তাহলে ইউনিসেফ
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরা কি করেছে না জীবন কুশলতার কে 10টি ভাগে ভাগ করেছে। এক হচ্ছে ভাবার কুশলতা, ভাবার কুশলতা, সামাজিক কুশলতা আর হচ্ছে বাধা বিপত্তি এড়ানোর কুশলতা। এড়ানোর কুশলতা। তো ভাবার কুশলতার মধ্যে পড়ছে কি কি না 5 রকমের জিনিস আছে। এক হচ্ছে আত্মসচেতনতা, সচেতনতা। 2 নম্বর হচ্ছে বিশ্লেষণধর্মী চিন্তা, নাম্বার 3 হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, নাম্বার 4 সমস্যা দূর করা, আর নাম্বার 5 হচ্ছে কি না সৃজনশীল চিন্তা। এরপরে সামাজিক কুশলতার মধ্যে যেটা পড়ছে 6 নম্বরে পড়ছে পারস্পরিক সংযোগ স্থাপন, 7 হচ্ছে পারস্পরিক সম্পর্ক, আট হচ্ছে সমানুভূতি, আর এখানে 9 নম্বর হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণ, আর নাম্বার 10 হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ। তাহলে ইউনিসেফ এবং হু পরিকল্পিত 10টি জীবন কুশলতা শিক্ষার এদেরকে প্রথমে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাবার কুশলতা, সামাজিক কুশলতা আর বাধা বিপত্তি এড়ানোর কুশলতা। ভাবার কুশলতার মধ্যে পড়ছে কি কি না আত্মসচেতনতা, বিশ্লেষণধর্মী চিন্তা, সিদ্ধান্ত নেওয়া, সমস্যা দূর করা আর সৃজনশীল চিন্তা। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। 10টা সামাজিক কুশলতার কি কি সামাজিক কুশলতার মধ্যে পড়ছে পারস্পরিক সংযোগ স্থাপন, পারস্পরিক সম্পর্ক আর সমানুভূতি। বাধা বিপত্তি এড়ানোর কুশলতার মধ্যে কি কি পড়ছে না মানসিক চাপ নিয়ন্ত্রণ আর আবেগ নিয়ন্ত্রণ করা। এগুলো হচ্ছে জীবন কুশলতার বিভিন্ন দিক, যেটাকে ইউনিসেফ এবং হু এই দুটো সংস্থা বিভিন্ন ভাগে ভাগ করেছেন। এবার আমরা ইউনিসেফ এবং হু কি এরা কি বলতে চেয়েছেন এবং এনাদের কাজ কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আসছি হু। এই হু এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বাংলা নাম হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হুয়ের কথা অনেকেই শুনেছ, বিভিন্ন নিউজ পেপারে, টেলিভিশনের পর্দায় তোমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু যে সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো যখন প্রকাশ করা হয় সেই অনুযায়ী আমাদের চলতে হয়। এনারা আমাদের হেলথ অর্গানাইজেশন করেন, অর্থাৎ স্বাস্থ্য সংস্থা এরা সেহেতু স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য এনারা দেন। বিশ্বে মানব সম্পদের স্বাস্থ্য নিয়ে এরা গবেষণা করেন। তাহলে হুয়ের কাজ হচ্ছে মানব সম্পদের স্বাস্থ্য নিয়ে গবেষণা করেন। 1949 সালে 9ই এপ্রিল 1949 সালের 9ই এপ্রিল এই সংস্থা স্থাপিত হয়। আর এই সংস্থার হেডকোয়ার্টার হলো সুইজারল্যান্ডের জেনিভায়। এর হেডকোয়ার্টার পরীক্ষায় প্রশ্ন আসে, হেডকোয়ার্টার হচ্ছে কোথায় না সুইজারল্যান্ডের জেনিভায়। তাহলে পরীক্ষার সময় হু সম্পর্কে টিকা আসতে পারে, যে হু সম্পর্কিত টিকা বলবে। হুয়ের ফুল ফর্ম বা সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা হচ্ছে রাষ্ট্রসংঘের অধীন। এই সংস্থা বিশ্বের মানব সম্পদের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য নিয়ে এনারা গবেষণা করেন। 1949 সালের 9ই এপ্রিল এই সংস্থা স্থাপিত হয়। এই সংস্থার হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভায়। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবার আসবো ইউনিসেফ। ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড, বানানটা কিন্তু মুখস্থ করে নেবে, নেশন ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ড। তাহলে ইউনিসেফের ফুল ফর্মটা একটু বড়, মনে রাখতে হবে, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তো নামটা শুনে বুঝতে পারছো এটা শিশুদের সংস্থা। শিশু এবং মা দুজনের স্বাস্থ্য নিয়েই এনারা গবেষণা করেন। তো উন্নয়নশীল দেশগুলোর শিশু ও মায়েদের স্বাস্থ্য নিয়ে মানবিকতার সঙ্গে কাজ করে চলেছে এই ইউনিসেফ সংস্থা। উন্নয়নশীল দেশগুলোর কী নিয়ে? শিশু এবং মায়ের স্বাস্থ্য নিয়ে। শিশু ও মায়ের স্বাস্থ্য নিয়ে এনারা মানবিকতার সঙ্গে কাজ করে চলেছেন। এদের স্থাপিত হয়েছিল 1946-এর 11 ডিসেম্বর। তাহলে ইউনিসেফ কবে স্থাপিত হয়েছিল না 1946 সালের 11ই ডিসেম্বর। রাষ্ট্রসংঘের অধিবেশনে এই সংস্থা গঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরিকালীন খাদ্য এবং স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্যই এই সংস্থা প্রথম গঠিত হয়েছিল। কিসের সময় গঠিত হয়েছিল না যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত শিশু ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের জরুরিকালীন খাদ্য এবং স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্যই এই সংস্থা গঠিত হয়েছিল। তাহলে ইউনিসেফ টিকা এলে কী লিখবে? ইউনিসেফের পুরো নাম লিখবে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এটা শিশু ও মায়েদের স্বাস্থ্য নিয়ে মানবিকতার সঙ্গে গবেষণা করে চলেছে। আর 1946 সালের 11ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের অধিবেশনে এই সংস্থা গঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরিকালীন খাদ্য ও স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্যই এই সংস্থা গঠিত হয়েছিল। তাহলে এইখান থেকে আমরা আজকে যে যে টপিকগুলো পড়লাম সেখান থেকে কি কি কোয়েশ্চেন আমরা পড়ব না, এখানে অনেক কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো আমাদের জেনে রাখতে হবে। কোয়েশ্চেনগুলো আমি লিখে দিচ্ছি, এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকে রেডি করবে। এক হচ্ছে, স্বাস্থ্য বলতে কি বুঝি? স্বাস্থ্য বলতে কি বোঝো? তারপরে রোগ সৃষ্টির কারণ কি? 3 নম্বর, রোগ প্রতিরোধের ধাপগুলি কি কি? নাম্বার 4, জীবন কুশলতা শিক্ষা কাকে বলে? জীবন কুশলতার 10টি দিক, জীবন কুশলতা শিক্ষার 10টি দিক কি কি? নাম্বার 6, টিকা কি কি? না হু এবং ইউনিসেফ। তাহলে এই 6টা কোয়েশ্চেন তোমরা করবে। স্বাস্থ্য বলতে কি বোঝো? রোগ সৃষ্টির কারণ কি? রোগ প্রতিরোধের ধাপগুলি কি কি? জীবন কুশলতা শিক্ষা কাকে বলে? এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। জীবন কুশলতার 10টি দিক কি কি? হু এবং ইউনিসেফের টিকা লেখো। এইগুলো প্রত্যেকে খাতায় সুন্দর করে লিখে আমাকে সেন্ড করবে।